নমস্কার, আমি ইসমাইল হক এবং আপনারা দেখছেন লার্ন ইংলিশ ইন বেঙ্গালি। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে ক্লাসটিও ইনফরমেটিভ এবং হেল্পফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইউজফুল ক্লাস ফর দ্য স্টুডেন্টস। আজকে ক্লাসটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বিশেষ করে মাধ্যমিক পরীক্ষার্থী এবং নবম শ্রেণীর জন্য বেশ গুরুত্বপূর্ণ। এটা ইংলিশ গ্রামার এবং টেক্সচুয়াল গ্রামার বা ভোকাবুলারির উপরে টপিকটি নেওয়া হয়েছে। মাধ্যমিক লেভেলের ক্ষেত্রে তাদের সামনে যে মাধ্যমিক পরীক্ষা তাতে তাদের খুব কাজে লাগবে। তো কথা বেশি না বলে ক্লাসে আসা যাক। মাধ্যমিক লেভেল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি প্র্যাকটিস। মাধ্যমিক লেভেলের ইংরেজি গ্রামার এবং ভোকাবুলারির উপরে একটা প্র্যাকটিস হবে। 1 নম্বর কি দেওয়া আছে? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক ক্রিয়াপদের যে সঠিক রূপ সেটা বেছে নিতে হবে। এখানে ক্রিয়াপদের সঠিক রূপটাই দেওয়া আছে, কারেক্ট অল্টারনেটিভ দিয়ে শূন্যস্থানটি পূরণ করতে হবে। ফেলুদা এক্সামিন্ড দ্য তানখা লাইক অ্যান এক্সপার্ট। ফেলুদা পরীক্ষা করেছিলেন তানখা একজন বিশেষজ্ঞ হিসাবের মতো। ড্যাশ পিয়ারিং পিয়ার্ড উড পিয়ার। would peer at it closely। তাহলে এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে তিনটি ক্রিয়াপদের রূপ দেওয়া আছে, এর মধ্যে যেটা সঠিক সেটা আমাদেরকে বাছাই করে শূন্যস্থানে বসাতে হবে। তাহলে ফেলুদা এক্সামিন্ড দ্য তানখা লাইক অ্যান এক্সপার্ট। এক্সপার্ট হিসাবে বা এক্সপার্টের মতো পরীক্ষা করে পিয়ারিং অ্যাট ইট ক্লোজলি, এখানে বসবে পিয়ারিং। এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে পিয়ারিং, এটা প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে প্রেজেন্ট পার্টিসিপল করা হয়। পিয়ারিং অ্যাট ইট মানে উকি ঝুঁকি মেরে, এই আনাচে কানাচে এই কোণ থেকে দেখা, সেটাকে বলা হচ্ছে পিয়ার অ্যাট। তাহলে এখানে শূন্যস্থান বসবে পিয়ারিং। পিয়ারিং অ্যাট ইট ক্লোজলি, এটার খুব কাছাকাছি থেকে উকি ঝুঁকি মেরে পরীক্ষা নিরীক্ষা করা। অ্যান্ড দেন এবং লুকিং অ্যাট ইট, এখানে দেওয়া আছে একটা লুকিং অ্যাট ইট, এটাও প্রেজেন্ট পার্টিসিপল। এখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে পিয়ারিং হবে না পিয়ার্ড হবে না উড পিয়ার হবে। এটাও প্রেজেন্ট পার্টিসিপল করা আছে, তাই এটাও প্রেজেন্ট পার্টিসিপল হলো। পিয়ারিং বা লুকিং অ্যাট ইট ফ্রম ভ্যারিয়াস অ্যাঙ্গেলস, বিভিন্ন কোণ থেকে এটাকে উকি ঝুঁকি মেরে বা দেখে বা পর্যবেক্ষণ করে ফেলুদা এটাকে যে তানখা সেটাকে পরীক্ষা করলেন। 3 minutes later, 3 মিনিট পরে হি সেডস, তিনি বললেন, দিস ড্যাশ উইল নট অ্যাপিয়ার, ডিড নট অ্যাপিয়ার, ডাজ নট অ্যাপিয়ার টু বি মোর দ্যান 70 years old। 3 মিনিট পরে তিনি বললেন কি, যে এটা মনে হবে না, মনে হয়েছিল না বা মনে হয় না কি, যে টু বি মোর দ্যান 70 years old, মনে হয় না কি যে এটা 70 বছরের বেশি পুরাতন, এটা মনে হয় না। তাহলে মনে হয় না, এখানে অ্যাপিয়ার ভাবটি আছে বা মনে হচ্ছে না। এমন কিছু ক্রিয়াপদ আছে যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মতো ব্যবহার হবে বা প্রেজেন্ট কন্টিনিউয়াসের ভাবভঙ্গি বা ভাব সেন্স প্রকাশ হবে, কিন্তু সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে না, সেটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। এরকম কিছু ক্রিয়াপদ যেমন লাইক, সিম, অ্যাপিয়ার, লাভ, হেড, সি, এই সমস্ত আরও কিছু ক্রিয়াপদ আছে যেগুলোর ক্ষেত্রে এগুলোর কি করতে হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার না করে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ব্যবহার করাটাই সব থেকে ভালো। তাহলে এখানে শূন্যস্থানে বসবে কি, দিস ডাজ নট অ্যাপিয়ার। ডাজ নট অ্যাপিয়ার, এটা মনে হচ্ছে না। মনে হচ্ছে না বাংলায় বলার সময় সেন্সটা কন্টিনিউয়াসের মতো বলছি, কিন্তু ইংরেজিতে লেখার সময় সেন্সটা প্রকাশ করছি কিসে,
প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এই যে অ্যাপিয়ার, এটার ক্ষেত্রে কি হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস বলার ক্ষেত্রে ব্যবহার করছি, কিন্তু লেখার ক্ষেত্রে গ্রামাটিক্যালি এটা কি করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে লিখতে হবে। তাহলে দিস ডাজ নট অ্যাপিয়ার, এটা মনে হচ্ছে না কি যে টু বি মোর দ্যান 70 ইয়ার্স ওল্ড, এটা মনে হচ্ছে না যে এটা 70 বছরের বেশি পুরাতন। তারপরে আছে কি যে আই ড্যাশ লুক, শ্যাল বি লুকিং, অ্যাম লুকিং ফর সামথিং মাচ ওল্ডার দ্যান দ্যাট। তাহলে আমি খুঁজছি, লুক ফর মানে হচ্ছে খোঁজা, এখানে একটা প্রিপজিশন আছে ফর, আর ব্র্যাকেটের মধ্যে যে ক্রিয়াপদগুলো দেওয়া আছে সেগুলো লুক দেওয়া আছে। লুক ফর মানে হচ্ছে খোঁজ করা। তাহলে আমি খুঁজছি, বাংলায় সেন্সের দিক দিয়ে বলছে যে খুঁজছি, কিন্তু এটা কন্টিনিউয়াসে খুঁজছি দেখে না করে এটা করতে হবে কিসে, প্রেজেন্ট ইনডিফিনাইটে। লুকের ক্ষেত্রেও ঠিক একই রকম, সেন্স প্রকাশের ক্ষেত্রে এটাকে প্রেজেন্ট ইনডিফিনাইটে করতে হবে, কিন্তু বলার সময় আমরা হয়তো বাংলায় বলি যে খুঁজছি, খুঁজছি বলছি বলে যে লুকিং ব্যবহার করবো সেটা না, সেটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হবে, সেটা হবে কি লুক ফর। তাহলে আই লুক, আই লুক, তারপরে আছে কি এখানে ফর, এটা ফ্রেজাল ভার্ব, লুক ফর মানে খোঁজ করা। তাহলে আই লুক ফর মানে আমি খুঁজছি, বাংলায় বলছি খুঁজছি, কিন্তু ব্যবহার হচ্ছে কিসে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। তাহলে আই লুক ফর সামথিং মাচ ওল্ডার দ্যান দ্যাট, আমি তার থেকেও বেশি পুরাতন কিছু খুঁজছি। তাহলে এ হচ্ছে কারেক্ট অল্টারনেটিভ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ ভার্ব। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা যাক যে ফেলুদা এক্সামিন্ড দ্য তানখা লাইক অ্যান এক্সপার্ট, পিয়ারিং অ্যাট ইট ক্লোজলি, কাছাকাছি থেকে তাকিয়ে, অ্যান্ড দেন লুকিং অ্যাট ইট, এবং এটার দিকে তাকিয়ে কিভাবে, যে ফ্রম ভ্যারিয়াস অ্যাঙ্গেলস, বিভিন্ন দিক থেকে তাকিয়ে পরীক্ষা নিরীক্ষা ফেলুদা করলেন। আচ্ছা 3 মিনিটস লেটার, 3 মিনিট পরে হি সেড, তিনি বললেন, দিস ডাজ নট অ্যাপিয়ার, এটা মানে হয় না টু বি মোর দ্যান 70 ইয়ার্স ওল্ড, এটা মনে হচ্ছে না যে এটা 70 বছর পুরাতন হবে। আই লুক ফর সামথিং মাচ ওল্ডার দ্যান দ্যাট, আমি খুঁজছি কোনো জিনিস তার থেকেও বেশি পুরাতন, আমি কোনো কিছু জিনিস খুঁজছি। তাহলে এ হচ্ছে ক্রিয়াপদের সঠিক রূপ, এখানে শূন্যস্থানে বসানো হলো। সেটা কি কারেক্ট অল্টারনেটিভ, অর্থাৎ শূন্যস্থানে বিভিন্ন ধরনের ক্রিয়াপদের রূপ দেওয়া আছে, যেটা সঠিক হলো সেটা আমাদেরকে বেছে শূন্যস্থানটি পূরণ করতে হলো। আচ্ছা এবার 2 নম্বরে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস, শূন্যস্থানগুলো উপযুক্ত আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। আওয়ার প্যারেন্টস জেনারেলি গিভ ইন্ডালজেন্স ড্যাশ আস ইন মোস্ট অফ ড্যাশ ম্যাটার্স বা ম্যাটার্স সিম্পলি বিকজ দে হ্যাভ গ্রেট অ্যাফেকশন ড্যাশ আস। মানেটা কি দাঁড়াচ্ছে যে আওয়ার প্যারেন্টস আমাদের পিতামাতা, জেনারেলি সাধারণত, গিভ ইন্ডালজেন্স, ইন্ডালজেন্স মানে হচ্ছে প্রশ্রয় দেওয়া। তো আমাদের মনে রাখতে হবে যে ইন্ডালজেন্সের পরে প্রিপোজিশন বসে টু, ইন্ডালজেন্স টু, এটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। ইন্ডালজেন্স টু মানে আশ্রয় দেওয়া বা প্রশ্রয় দেওয়া, ইন্ডালজেন্স টু। তাহলে আমাদের পিতামাতা সাধারণত আমাদেরকে আশ্রয় দেয় কোন ক্ষেত্রে, ইন মোস্ট অফ দা, এখানে আসবে দা, আর্টিকেল দা, ডেফিনেট আর্টিকেল দা, ইন মোস্ট অফ দা ম্যাটার্স, অধিকাংশ বিষয়ে, সিম্পলি সাধারণত কিরকম, বিকজ সাধারণত কি কারণ, যে দে হ্যাভ গ্রেট অ্যাফেকশন ফর, অ্যাফেকশনের পরে প্রিপোজিশন বসে ফর, অ্যাফেকশন ফর, অ্যাফেকশন মানে হচ্ছে স্নেহ ভালোবাসা আদর যেটাকে বলা হয়। তাহলে এখানে কি কি প্রিপোজিশন আর্টিকেল বসলো, যে আওয়ার প্যারেন্টস জেনারেলি গিভ ইন্ডালজেন্স টু আস, আমাদের পিতামাতা সাধারণত আমাদেরকে আশ্রয় দেন, ইন মোস্ট অফ দ্য ম্যাটার্স, অধিকাংশ বিষয়ে বা ব্যাপারে, সিম্পলি বিকজ সাধারণত কারণটা কি, যে দে হ্যাভ গ্রেট অ্যাফেকশন ফর আস, কারণ আমাদের পিতামাতার আমাদের জন্য অনেক বা বিশাল ধরনের স্নেহ ভালোবাসা আছে। অ্যাফেকশন এর পরে বসবে ফর, অ্যাফেকশন ফর।
3 নম্বরে কি আছে, রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যাজ ডিরেক্টেড। নিচের বাক্যগুলোকে পুনরায় আবার লিখতে হবে যেভাবে নির্দেশ দেওয়া হচ্ছে বা যা করতে বলা হচ্ছে। তো 1 নম্বরে কি আছে, হাউ মেনি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, মানে কতবার আমি তোমাকে বলেছি টু স্টপ ওয়াচিং টিভি, টিভি দেখাটা বন্ধ করতে আমি তোমাকে কতবার বলেছি। হ্যাভ আই টোল্ড ইউ, এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, কতবার বলেছি। তাহলে এছি, এছো, এছে, এছেন এ ধরনের যদি ক্রিয়াপদের আকার পাওয়া যায় তাহলে সেটা হয় কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটা হচ্ছে কি সাবজেক্টের আগে হ্যাভ আছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে ফুল স্টপও আছে, সরি নোট অফ ইন্টারোগেশন দেওয়া আছে, জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। তারপরে আছে কি যে সেড সুমনা টু হার ব্রাদার, সুমনা তার ভাইকে বলল। এটা কি করতে হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ এটি ডিরেক্ট স্পিচে দেওয়া আছে, এটাকে ইনডিরেক্ট স্পিচ করতে হবে। তাহলে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে সেড, সের পাস্ট ফর্ম হচ্ছে সেড। আর রিপোর্টেড স্পিচটি কিসে আছে, রিপোর্টেড স্পিচটি দেওয়া আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইন্টারোগেটিভ ফর্মে দেওয়া আছে। তো রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে এবং রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা কিসে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হবে। এটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের নিয়ম। এবার লক্ষ্য রাখতে হবে এটা আবার দেওয়া আছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেওয়া আছে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি দেওয়া থাকে সেটাকে কি করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স করতে হবে, অর্থাৎ প্রশ্নবোধক বাক্যটিকে হাবোধক বাক্যে নিয়ে আসতে হবে, অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। অর্থাৎ এখানে সাবজেক্টের আগে হ্যাভ দেওয়া আছে, এবার অ্যাসার্টিভ বা অ্যাফার্মেটিভ করতে গেলে কি হবে, সাবজেক্টের পরে এখানে হ্যাভটি বসাতে হবে। তো যাই হোক, তাহলে এটা কি করতে হবে, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জের নিয়মটা কি, রিপোর্টিং ভার্বটি সেডের পরিবর্তে আস্কড, তারপর এনকোয়ার্ড অফ, ওয়ান্টেড টু নো এই ধরনের বসাতে হয়। আর যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সটি যদি ডাব্লিউএইচ শব্দ দিয়ে শুরু না হয় তাহলে ইফ বা হোয়েদার বসে, কিন্তু এক্ষেত্রে কি দেখা যাচ্ছে ডাব্লিউএইচ শব্দ ব্যবহার করা আছে, হাউ। তো যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সে রিপোর্টেড স্পিচে ডাব্লিউএইচ শব্দ ব্যবহার করা থাকে বা ব্যবহার হয়ে থাকে সেক্ষেত্রে কি হবে, ইফ বা হোয়েদার ব্যবহার করতে হবে না, সেক্ষেত্রে ডাব্লিউএইচ শব্দটিকেই ব্যবহার করতে হবে। তাহলে উত্তরটি কি দাঁড়াবে, যে সুমনা আস্কড হার ব্রাদার, সুমনা আস্কড হার ব্রাদার। এবার ডাব্লিউএইচ শব্দ আছে তাহলে এখানে কি এটাই বসে যাবে, সুমন আস্কড হার ব্রাদার হাউ ম্যানি টাইমস। এখানে আই আছে, এই আইটা কে, সুমনা সেড টু হার ব্রাদার, এই আইটা হচ্ছে হাউ ম্যানি টাইমস হ্যাভ আই টোল্ড ইউ, আমি তোমাকে বলেছি মানে সুমনা বলছে, তাহলে এই আইটা হচ্ছে সুমনা। আর এই যে ইউ, এই ইউটাকে, এই ইউটা হচ্ছে তার ভাই, তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, সেটা কি সুমনা, আর অবজেক্ট হচ্ছে ইউ তুমি, এটা হচ্ছে কে সুমনার ভাই। তো রিপোর্টিং ভার্বের ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী বা অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী রিপোর্টেড স্পিচের সাবজেক্ট বা অবজেক্টের পার্সন নাম্বার চেঞ্জ হয়। আর এক্ষেত্রে মনে রাখতে হবে এটা ইন্টারোগেটিভে দেওয়া আছে, এটাকে অ্যাসার্টিভে নিয়ে আসতে হবে। তাহলে সুমনা আস্কড হার ব্রাদার হাউ মেনি টাইমস এখানে আই আছে, তো আইটাকে সুমনা, তাহলে এখানে সুমনা থার্ড পারসন সিঙ্গুলারে আছে, তাহলে এই আইটাকেও থার্ড পারসন সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। আর লক্ষ্য রাখতে হবে সুমনা এটা ফেমিনাইন জেন্ডার অর্থাৎ স্ত্রীলিঙ্গ, সেক্ষেত্রে আইটাকেও স্ত্রীলিঙ্গতেও নিয়ে আসতে হবে। তাহলে সুমনা আস্কড হার ব্রাদার হাউ মেনি টাইমস সি, এটাকে অ্যাসার্টিভ করতে হবে, এটা প্রশ্নবোধকে আছে, এটাকে এবার অ্যাসার্টিভ করতে হবে, তার মানে সাবজেক্টটা প্রথমে বসে গেল সি।
এবার এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, এটাকে করতে হবে কিসে? পাস্ট পারফেক্টে। তাহলে হাউ মেনি টাইমস সি হ্যাড টল্ড, এই যে ইউ আছে, এই ইউটাকে হার ব্রাদার, তাহলে এখানে থার্ড ইউটা আছে, এই হচ্ছে হার ব্রাদার, তাহলে এখানে হার ব্রাদারটার ইউটা সেকেন্ড পারসনে আছে, তাহলে হার ব্রাদারটাকে এখানে সেকেন্ড পারসন এই থার্ড পারসনে নিয়ে আসতে হবে। তাহলে সুমন asked her brother how many times she had told her brother to stop watching TV. Stop watching TV. দিয়ে আবার ফুল স্টপ দিতে হবে। আগেরটি ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এটা হয়ে গেল আবার অ্যাসার্টিভ সেন্টেন্স। তাই অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে শেষে কি বসাতে হয়? ফুল স্টপ। তাহলে উত্তরটি কি দাঁড়ালো যে সুমনা asked her brother how many times she had told her brother to stop watching TV. এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এই যে হার ব্রাদার আছে, এটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে, আর এখানে ইউ আছে, এটা সেকেন্ড পারসনে আছে। তো এখানে এই ইউটাকে থার্ড পারসন সিঙ্গুলারে নিয়ে আসতে হবে। তো হার ব্রাদার, এখানে তো একবার বলা হলো যে হার ব্রাদার, তো এখানে এই যে আরেকটি হার ব্রাদার ব্যবহার করছি, এটা ব্যবহার না করে এই জায়গাতে হিম দিলে সব থেকে ভালো হয়। তাহলে কি হবে উত্তরটি যে সুমনা asked her brother how many times she had told him, তাকে বলেছে টু স্টপ ওয়াচিং টিভি। এই হিমটা বসলো এই কারণেই যেহেতু এখানে হার ব্রাদার দেওয়া আছে, তার ভাইকে বলছে। তার আর এখানে আছে হার ব্রাদার, তার ভাইকে বলছে, তার ভাইটাকে ইউ, এই যেখানে ইউ আছে, এই ইউটাই হচ্ছে হার ব্রাদার। তো ইউটা যদি হার ব্রাদার হয়, তো হার ব্রাদার এখানে ডবল ব্যবহার না করে এখানে ঠিক একই পারসন বা নাম্বারে নিয়ে আসতে হলো, এখানে কি হিম। সুমন asked her brother how many times she had told him to stop watching TV. হাউ মানে কতবার তাকে বলেছে টিভি দেখা বন্ধ করতে। আচ্ছা, এবার দু নম্বরে কি আছে? দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অনলি প্লেস ফর আস টু লিভ ইন। পৃথিবীটাই হচ্ছে আমাদের জন্য বসবাসের একমাত্র জায়গা। উই শুড প্রটেক্ট ইট ফর আস অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশন। এই ইট বলতে কোনটাকে বোঝাচ্ছে? ইট বলতে দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীটাকে বোঝাচ্ছে। ফর আস আমাদের জন্য, অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটাকে কি করতে হবে? জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স। তো সিম্পল সেন্টেন্সে জয়েন করতে গেলে আমাদেরকে মনে রাখতে হবে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে কি হয় যে মূল সাবজেক্ট একটাই সাবজেক্ট থাকে এবং মূল ভাব একটাই থাকে। সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হলে বা জয়েনিং করতে হলে আমাদেরকে মনে রাখতে হবে যে মেন সাবজেক্ট একটাই থাকবে এবং মেন ভার্ব মূল ক্রিয়াপদ একটাই থাকবে। বাকি ইনফিনিটিভ থাকতে পারে, পার্টিসিপল থাকতে পারে, জিরান্ড থাকতে পারে, অ্যাপোজিশন থাকতে পারে। হ্যাঁ, এভাবে সিম্পল সেন্টেন্স তৈরি হয়। তাহলে সিম্পল সেন্টেন্স করলে কি হবে? এখানে দ্য ওয়ার্ল্ড ইজ দ্য অনলি প্লেস ফর আস টু লিভ ইন, এটা দেওয়া আছে প্রেজেন্ট টেন্সে। এখানে ইজ আছে, বি ভার্ব। তারপরে বলা আছে কি যে উই শুড প্রটেক্ট ইট, আমাদের এটা রক্ষা করা উচিত, ফর আস আমাদের জন্য, অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে এটাকে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হবে। তো এই যে এখানে প্রথম বাক্যে কি ইজ অর্থাৎ বি ভার্ব দেওয়া আছে, তাহলে বি ভার্ব দেওয়া আছে, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপলে করা যাবে। বি ভার্ব যেহেতু দেওয়া আছে তাই প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ইজ, এই যে ইজ এটা হচ্ছে বি ভার্ব বিই, তাহলে বিই এর সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হবে, বিং। তাহলে পৃথিবীটা বা জগৎটা বসবাসের একমাত্র জায়গা হওয়ায় আমাদের উচিত এটাকে রক্ষা করা, এটা আমাদের জন্য এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য রক্ষা করা উচিত। তাহলে উত্তরটি কি দাঁড়াবে? দ্য ওয়ার্ল্ড being the only place to live in, the world being, তাহলে এটা প্রেজেন্ট পার্টিসিপল হলো। ইজ যা আছে এখানে ইজটা কি বি ভার্ব,
তাই বি এর সঙ্গে আইএনজি যুক্ত করা হলো, দিয়ে এটা প্রেজেন্ট পার্টিসিপল করা হলো। বিং, হাউ, ওয়াই, দ্য ওয়ার্ল্ড বিং দ্য অনলি প্লেস টু লিভ ইন, জগৎটা বা পৃথিবীটা বসবাসের একমাত্র জায়গা। হাউ, ওয়াই, উই শুড we should protect it for us and for the future. তাহলে পৃথিবীটা, the world being the only place to live in, পৃথিবীটা বসবাসের একমাত্র জায়গা। how, why, we should protect it, আমাদের এটা রক্ষা করা উচিত, for us, আমাদের জন্য, and for the future generation, ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তাহলে এটা হয়ে গেল এবার সিম্পল সেন্টেন্স। তাহলে কিভাবে বোঝা যাচ্ছে যে সিম্পল সেন্টেন্স? এখানে সাবজেক্ট একটাই খুঁজে বের করতে হবে এবং মূল ভার্ব একটাই থাকবে। তাহলে দ্য ওয়ার্ল্ড বিং দ্য অনলি প্লেস টু লিভ ইন, উই শুড প্রটেক্ট ইট ফর আস অ্যান্ড ফর দ্য ফিউচার জেনারেশন। এখানে মূল একটাই সাবজেক্ট হচ্ছে উই, মূল ভার্ব হচ্ছে একটাই কি, যে প্রটেক্ট। এই যে প্রটেক্ট, রক্ষা করা, এটাই হচ্ছে একটি মূল ভার্ব। আর এই যেখানে বিং বসানো হলো, এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এখানে আছে কি টু লিভ ইন, এটা হচ্ছে ইনফিনিটিভ বা নন ফিনিটিভ ভার্ব। তাহলে মূল সাবজেক্ট একটাই পেলাম উই, এবং মূল ভার্ব আমরা একটাই পেলাম, সেটা কি, যে প্রটেক্ট। তাহলে এভাবেই তৈরি করতে হয় সিম্পল সেন্টেন্স। আচ্ছা, এবার 3 নম্বরে কি আছে? হিজ পোলাইট বিহেভিয়ার প্লিজেস এভরিওয়ান, তার ভদ্র যে আচার ব্যবহার সেটা প্রত্যেককে সন্তুষ্ট করে। তাহলে হিজ পোলাইট বিহেভিয়ার, এটা হচ্ছে সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই প্লিজ মানে হচ্ছে সন্তুষ্ট করা। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই ভার্বের সঙ্গে এখানে এস যুক্ত হয়েছে। তাহলে এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। কি করতে হবে? এটাকে চেঞ্জ দ্য ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে। তো প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জের নিয়ম কি? যে প্রথমে অবজেক্ট খুঁজে বের করতে হবে, তারপরে অবজেক্টের পার্সন এবং নাম্বার অনুযায়ী অ্যাম, ইজ, আর বসাতে হবে। তারপরে যে মূল যে ক্রিয়াপদ বা ভার্ব সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তারপরে বাই দিয়ে অ্যাক্টিভে যেটা সাবজেক্ট আছে সেটাকে বসাতে হবে। তাহলে অবজেক্ট ধরার নিয়ম কি? যে ক্রিয়াপদ আছে সেই ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে হিজ পোলাইট বিহেভিয়ার, তার ভদ্র আচার ব্যবহার, প্লিজেস এভরিওয়ান, প্রত্যেককে সন্তুষ্ট করে। তাহলে কাকে সন্তুষ্ট করে? এই যে ক্রিয়াপদ, একে প্রশ্ন করব, কাকে সন্তুষ্ট করে? উত্তর পাচ্ছে কি, এভরিওয়ান, প্রত্যেককে সন্তুষ্ট করে। তাহলে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে নিয়ম অনুযায়ী প্যাসিভের প্রেজেন্ট ইনডিফিনাইটে কি? প্রথমে অবজেক্ট এভরিওয়ান, এভরিওয়ান, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এভরিওয়ান, তাই এখানে বসবে কি, ইজ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নিয়ম অনুযায়ী। তাহলে এভরিওয়ান ইজ, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানে আছে কি, প্লিজ, প্লিজেস, তাহলে এটা হবে কি, পাস্ট পার্টিসিপল প্লিজড। তাহলে এভরিওয়ান ইজ প্লিজড, এভরিওয়ান ইজ প্লিজড। প্লিজড এর পরে কি ব্যবহার করা হয়? প্লিজড এর পরে ব্যবহার করতে হয় প্লিজড উইথ। তাহলে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে প্লিজড এর পরে কি ব্যবহার করতে হয়? উইথ, এখানে বাই আসবে না। তাহলে এভরিওয়ান ইজ প্লিজড উইথ, এভরিওয়ান ইজ প্লিজড উইথ হিজ পোলাইট বিহেভিয়ার, হিজ পোলাইট বিহেভিয়ার, এভরিওয়ান ইজ প্লিজড উইথ হিজ পোলাইট বিহেভিয়ার। তাহলে সব ক্ষেত্রে বাই বসে না, এমন কিছু ক্রিয়াপদ আছে যে সমস্ত ক্রিয়াপদগুলির পরে বাই না বসে অন্যান্য কিছু প্রিপোজিশন বসে, সেটা আমাদেরকে মনে রাখতে হবে বা মুখস্থ করে রাখতে হবে। যেমন প্লিজড উইথ, প্লিজের পরে আসবে বাই না, উইথ। নো ভার্বের পরে যেমন টু। তাহলে এভরিওয়ান ইজ প্লিজড উইথ হিজ পোলাইট বিহেভিয়ার, এখানে বিহেভিয়ার BEHAVIOUR, এটা হচ্ছে ব্রিটিশ ইংলিশ,
এখানে যদি ইউটা না দেওয়া হয়, বিহেভিয়ার এরম ভাবে দেওয়া হয়, তাহলে এটা হয়ে গেল আমেরিকান ইংলিশ। তো আমাদের ভারতবর্ষে যেহেতু ইংরেজরা শাসন করে গেছে, সেহেতু আমাদের ভারতবর্ষে ব্রিটিশ ইংলিশটাই অনুসরণ করা হয়, ফলো করা হয়। তাই এখানে আমাদেরকে ইউটা ব্যবহার করতে হবে। তাহলে এভরিওয়ান ইজ প্লিজড উইথ হিজ পোলাইট বিহেভিয়ার, প্রত্যেকে তার ভদ্র ব্যবহারে বা আচরণে সন্তুষ্ট। 4 নম্বর কি দেওয়া আছে? ফ্রেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস। এখানে কিছু ক্রিয়াপদ দেওয়া আছে, যেগুলো নিচে আন্ডারলাইন করা আছে। সেই ক্রিয়াপদগুলির পরিবর্তে কি করতে হবে? আমাদেরকে ফ্রেজাল ভার্ব বসাতে হবে। তো ফ্রেজাল ভার্ব করার সময় আমাদেরকে মনে রাখতে হবে কি, যে ভার্বটি যে ফর্মে আছে সেই ফর্মেই কিন্তু ফ্রেজাল ভার্বটিকে আমাদেরকে ব্যবহার করতে হবে। তাহলে ফ্রেজাল ভার্বগুলো কি কি আছে প্রথমে আমরা দেখে নিই। লিস্ট অফ ফ্রেজাল ভার্বস। প্রথমে আছে কি ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে জোরপূর্বক প্রবেশ করা, জোর করে প্রবেশ করা বা জোরপূর্বক প্রবেশ করা। তারপরে আছে কি সেন্ড ফর, মানে হচ্ছে ডাক্তার ডাকা, সরি সেন্ড ফর মানে হচ্ছে ডেকে পাঠানো বা ডাকা, এটা আদেশের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপরে আছে কি টেক ওভার, মানে দায়িত্ব নেওয়া বা দায়িত্ব বুঝে নেওয়া। তারপরে আছে কি বিয়ার অ্যাওয়ে। বিয়ার অ্যাওয়ের মানেটাই দুটো হয়। একটা বিয়ার যদি জয়লাভ করা বোঝায় সেক্ষেত্রে বিয়ার অ্যাওয়ে অন, জয়লাভ করা বোঝায়। আর একটা হবে কি জন্মগ্রহণ করা। তো বিয়ারের ক্ষেত্রে কি হয়? জন্মগ্রহণ করার ক্ষেত্রে ভার্বটির পাস্ট পার্টিসিপল হয় বিয়ার বর বর্ন। বর্ন বানানটি তখন কিরকম হয়? BORN। এটা বর্ন, এটা জন্মগ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এবার যদি জয়লাভ করার ক্ষেত্রে মানে বোঝায় বিয়ার অ্যাওয়ে, সেক্ষেত্রে বানানটি হবে কি বর্ন, BORN ই, এন এর পরে একটা ই ব্যবহার করতে হবে, বর্ন অ্যাওয়ে। তখন মানেটা হয়ে যাবে জয়লাভ করা, বিয়ার অ্যাওয়ে বর্ন অ্যাওয়ে। তো এটা আমাদেরকে এই যে পার্থক্যটুকু এটা মনে রাখতে হবে। তো বিয়ার অ্যাওয়ে মানে দুটো বোঝায়। এমনি বিয়ার মানে বোঝাচ্ছে যে জন্মগ্রহণ করা, আর এ যখন পাস্ট পার্টিসিপল হবে, জয়লাভ করার ক্ষেত্রে ব্যবহার করা হয় বিয়ার শব্দটিকে, তখন বিয়ারের পাস্ট পার্টিসিপল দাঁড়াবে কি বর্ন, BORNE। আর যদি বিয়ারের পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল জন্মগ্রহণ করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন বানানটি হবে কি BORN, বর্ন, তখন ইটা হবে না। তারপরে কি দেওয়া আছে? কল ইন। কল ইন মানে হচ্ছে ডেকে পাঠানো। এটা কোনো একটা থিয়েটারে অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে ডেকে পাঠানো এ ধরনের কিছু বোঝায়। যাই হোক, পরে বিস্তারিত আসছি। এখানে একই ধরনের মানে বোঝাচ্ছে সেন্ড ফর আর কল ইন, ডেকে পাঠানো। সেন্ড ফর মানেও ডেকে পাঠানো বা ডাকা বোঝাচ্ছে, কল ইন মানেও ডেকে পাঠানো বা ডাকা বোঝায়। তবে এর মধ্যে কিছুটা পার্থক্য আছে। এই যে সেন্ড ফর, এটা যখন কোনো আদেশ ব্যবহার করা হয়, অর্ডার, সেক্ষেত্রে সেন্ড ফর ব্যবহার করা হয়। আর এই যে কল ইন আছে, কল ইনটা ব্যবহার করা হয়, এটা মানেও ডাকা বোঝায়। তবে কোন ক্ষেত্রে? এখানে বলা হচ্ছে যে রেডিও আর টেলিভিশন প্রোগ্রাম, হয়তো একটা রেডিওতে বা টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, ডিউরিং হুইচ, সে সময়ে দ্য লিসনার্স অর ভিউয়ার্স, মানে যারা শুনছে বা দেখছে, টেলিফোন দ্য স্টুডিও, তারা কি করছে? স্টুডিওতে কল করছে অ্যান্ড পার্টিসিপেট এবং অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে ব্যবহার করা হয় কল ইন। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এটাই হচ্ছে কল ইনের ডেফিনেশন, সংজ্ঞা। তাহলে কল ইনের ক্ষেত্রে কি সংজ্ঞাটা দাঁড়াবে? যে একটা টিভিতে বা রেডিওতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে কোনো লিসনার্স মানে দর্শক বা ভিউয়ার্স অংশগ্রহণ করতে চাইছে এবং স্টুডিওতে ফোন করছে এবং তাতে অংশগ্রহণ করছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কল ইন। আর এই যে সেন্ড ফর আছে, সেন্ড ফরটা কোন ক্ষেত্রে ব্যবহার করব? সেন্ড ফরটা ব্যবহার করব মানে ডাকার ক্ষেত্রে, কিন্তু আদেশ অর্ডার থাকবে, অর্ডার থাকতে পারে, তাছাড়া কি রিকোয়েস্ট থাকতে পারে বা কমান্ড টু কাম, মানে অনুরোধ করে বা আদেশ করে আসার জন্য বলা, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি সেন্ড ফর। এটা আমাদের পার্থক্যটাকে ধরে রাখতে হবে। তাহলে সেন্ড ফর আর কল ইন, এটার যে পার্থক্য বোঝা গেল।
সেন্ড ফরটা ব্যবহার করা হবে কোনো আদেশে বা রিকোয়েস্ট অনুরোধে, বা কাউকে ডাকা হচ্ছে আসার জন্য, সেক্ষেত্রে ব্যবহার করা হবে সেন্ড ফর। আর কল ইন এটা মানেও ডাকা। তো এটা কোন ক্ষেত্রে ব্যবহার হবে? এটা ব্যবহার হবে কোনো রেডিওতে বা টিভিতে একটা অনুষ্ঠান হচ্ছে, সেক্ষেত্রে কোনো পার্সন ব্যক্তি ফোন করে অংশগ্রহণ করতে চাইছে, সেক্ষেত্রে এই কল ইন ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা যাবে। তাহলে এ হচ্ছে লিস্ট অফ ফ্রেজাল ভার্ব এখানে দেওয়া আছে। এগুলো থেকে আমাদেরকে বেছে এই যে সমস্ত ফ্রেজাল ক্রিয়াপদগুলো দেওয়া আছে এগুলোর পরিবর্তে ব্যবহার করতে হবে। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যবহার করার সময় আমাদেরকে মনে রাখতে হবে যে মেন ভার্ব বা গ্রুপ ভার্বটি যে ফর্মে বা যে রূপে দেওয়া আছে ফ্রেজাল ভার্বটিকেও আমরা সেভাবেই ব্যবহার করব বা করতে হবে। যদি মেন ভার্বটি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটিও প্রেজেন্ট ফর্মে হবে। যদি মূল ভার্বটি বা মেন ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে ফ্রেজাল ভার্বটিকেও পাস্ট ফর্মে করতে হবে। যদি মূল ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মে থাকে বা আইএনজি যুক্ত থাকে সেরকমভাবেই ব্যবহার করতে হবে। অর্থাৎ সমস্ত রকমের নিয়ম অনুসরণ করে আমাদেরকে এই মেন ভার্বগুলো রিপ্লেস করতে হবে ফ্রেজাল ভার্ব দিয়ে। তো 1 নম্বরে কি দেওয়া আছে? উই সামন্ড এ ডাক্তার। সামন্ড মানে হচ্ছে ডেকে পাঠানো, তাহলে এখানে আদেশ করা বোঝাচ্ছে, ডেকে পাঠানো। এটা টিভির বা রেডিওর অনুষ্ঠানের জন্য বা অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য বলা হচ্ছে না। এ ডাক্তার ইমিডিয়েটলি, তাহলে এক্ষুনি একটা ডাক্তার ডেকেছিলাম। উই সামন্ড এ ডাক্তার ইমিডিয়েটলি, আমরা এক্ষুনি বা তৎক্ষণাৎ একটা ডাক্তার ডেকেছিলাম। তাহলে এখানে ব্যবহার করতে হবে সেন্ড ফর। এটা আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, এই যে মূল ভাব এই ভাবটি দেওয়া আছে পাস্ট ফর্মে, তাহলে সামন্ডের পরিবর্তে এখানে কি ব্যবহার করতে হবে? সেন্ডের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে সেন্ট ফর। তার উত্তরটি কি দাঁড়াবে? যে উই সেন্ট ফর এ ডক্টর ইমিডিয়েটলি। তাহলে সামন্ডের পরিবর্তে এখানে ফ্রেজাল ব্যবহার করা হলো, ফ্রেজাল ভাব কি? সেন্ট ফর। তারপরটিতে কি দেওয়া আছে? দ্য ডাকউইটস মানে ডাকাতেরা ফোর্সিবলি বলপূর্বক এন্টার দ্য হাউস মানে ডাকাতেরা বাড়িতে বলপূর্বক বা জোর করে প্রবেশ করে। এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। এখানে সাবজেক্ট দ্য ডাকউইটস এটা থার্ড পারসন প্লুরাল ফর্মে আছে, সেজন্য এই যে এন্টার ভাব তার সঙ্গে এস বাই এস যুক্ত হয়নি। এই সাবজেক্টটি যদি এস থার্ড পারসন সিঙ্গুলার ফর্ম হতো তাহলে এখানে ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত হতো। অর্থাৎ এখানে যদি এসটা না থাকতো তাহলে এন্টারের সঙ্গে এখানে এস যুক্ত হতো। তাহলে এটা দেওয়া আছে কি প্রেজেন্ট ইনডিফিনাইটে, ভাবটি আছে প্রেজেন্ট ফর্মে। তাহলে জোরপূর্বক ঢোকা বা প্রবেশ করা ফোর্সিবলি এন্টার, তার ফ্রেজাল ভাব কি দাঁড়াবে? ব্রেক ইনটু। এটা মানে হচ্ছে জোরপূর্বক ঢোকা বা প্রবেশ করা। তাহলে উত্তরটি কি দাঁড়াচ্ছে? দ্য ডাকউইটস ব্রেক ইনটু দ্য হাউস। ডাকাতেরা জোরপূর্বক বা বলপূর্বক বাড়িতে প্রবেশ করে। দ্য ডাকউইটস ব্রেক ইনটু দ্য হাউস। তাহলে ফোর্সিবলি এন্টার এটার পরিবর্তে ব্যবহার করা হলো ব্রেক ইনটু। এটা হচ্ছে ফ্রেজাল ভার্ব ব্রেক ইনটু। এখানে ডাকউইটস প্লুরাল ফর্মে আছে, সাবজেক্ট, তাই ভার্বটার সঙ্গে ব্রেকের সঙ্গে এস বাই এস যুক্ত হলো না। মনে রাখতে হবে কি যে ভার্বটি যে ফর্মে দেওয়া আছে বা যেরকম ভাবে দেওয়া আছে ফ্রেজাল ভার্বটিকেও সেভাবেই লিখতে হবে। 3 নম্বর কি দেওয়া আছে? যে অনুপম হ্যাজ ওয়ান 3 প্রাইজ। অনুপম 3টি পুরস্কার জিতেছে। অনুপম এটা সাবজেক্ট, তারপরে আছে কি হ্যাজ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অন, তারপর অবজেক্ট দেওয়া আছে কি 3 প্রাইজ। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হয়? সাবজেক্ট বসে, তার পার্সন এবং নাম্বার অনুযায়ী হ্যাভ বা হ্যাজ ব্যবহার করা হয়, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তাহলে ওন মানে জয়লাভ করা। তাহলে এই যে ওন আছে জয়লাভ করা বা জেতা, সেক্ষেত্রে আগে বলা হলো কি যে বি আর অ্যাওয়ে এটা ব্যবহার করতে হবে মানে জয়লাভ করা। যদি জন্মগ্রহণ করা বোঝাতো তাহলে এটা হবে বর্ন, বানানটা হবে BORN। এবার জয়লাভ করার ক্ষেত্রে বানানটি কি হবে? বর্ন।
BORNE, এটা বসাতে হবে জয়লাভ করার ক্ষেত্রে। তাহলে উত্তরটি কি দাঁড়াবে যে অনুপম হ্যাজ borne away 3 প্রাইজ। অনুপম 3টি পুরস্কার জিতেছিলেন। তাহলে এখানে ওয়ান, এটার পরিবর্তে ফেজাল ভাব বসলো কি borne away। তাহলে এ হলো ফেজাল ভার্বের ব্যবহার। পরের সেকশনে দেখা যাক কি আছে। পরের সেকশনে আছে কি যে সিনোনিমস অর নিয়ারেস্ট ইন মিনিংস, অর্থাৎ সমার্থক শব্দ বা কাছাকাছি মানে আমাদেরকে লিখতে হবে। এগুলো দেওয়া হয়ে থাকে যে টেস্ট পেপারে যে আনসিন দেওয়া থাকে, সেই আনসিনের কিছু সমার্থক শব্দ এখানে দেওয়া থাকে। সেই সমর্থক শব্দগুলো কিছু দেওয়া থাকে, সেই সমর্থক শব্দগুলো আনসিন প্যাসেজ থেকে খুঁজে বের করতে হয়। তো 1 নম্বরে কি দেওয়া আছে, এ পারসনস ফার্স্ট পারফরম্যান্স অর অ্যাপিয়ারেন্স, একজন ব্যক্তির প্রথম কৃতিত্ব বা দক্ষতা, অর অ্যাপিয়ারেন্স বাহ্যিক প্রকাশ। তাহলে প্রারম্ভিক, একজন ব্যক্তির প্রারম্ভিক যে প্রকাশ, প্রথম যে প্রকাশ করছে তার মধ্যে কি ট্যালেন্ট আছে বা কি প্রতিভা আছে, সেটা যে প্রথম প্রকাশ করছে সেটাকে কি বলা হবে ইংরেজিতে, তার নিয়ারেস্ট মিনিং খুঁজে বের করতে হবে আনসিন থেকে। সেই আনসিনে কি শব্দটি দেওয়া আছে, ডেবু, বানানটি কি দাঁড়াবে DEBUT। এখানে মনে রাখতে হবে ডি বাট এরকম ধরনের যেন উচ্চারণ না হয়। এই যে এখানে টি আছে, এই টিটা সাইলেন্ট থাকবে, উচ্চারণের ক্ষেত্রে টিটা সাইলেন্ট অর্থাৎ নীরব থাকবে, এটা উচ্চারণটা হবে না। তাহলে উচ্চারণটা হবে কি ডেবু। তাহলে এ পারসনস ফার্স্ট পারফরম্যান্স অর অ্যাপিয়ারেন্স, তার সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং সেটা হচ্ছে কি ডেবু। 2 নম্বরে কি আছে, এ স্ট্যান্ডার্ড পয়েন্ট against which things may be compared, একটা নির্দিষ্ট মাত্রা, যে মাত্রায় কি করা হয় বিভিন্ন প্রকারের জিনিসকে তুলনা করা হয়। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণের মাত্রায় বিভিন্ন প্রকারের জিনিসকে তুলনা করা হয়, সেটাকে বলা হয় কি ইংরেজিতে বেঞ্চমার্ক, সীমানা বা একটা চিহ্ন, একটা মাত্রা, সেটাকে বলা হয় ইংরেজিতে বেঞ্চমার্ক, BENCHMARK, বেঞ্চমার্ক। তাহলে স্ট্যান্ডার্ড পয়েন্ট এগেনস্ট হুইচ থিংস মে বি কম্পেয়ার্ড, একটা পর্যাপ্ত মান বা একটা নির্ণীয় মান, যে মানে কি করা হয় বিভিন্ন জিনিসকে তুলনা করা হয়, সেটাকে ইংরেজিতে বলা হয় বেঞ্চমার্ক। 3 নম্বরে কি দেওয়া আছে, সাকসেসফুলি ব্রিং অ্যাবাউট টু রিচ সাম গোল, সফলভাবে ঘটানো বা সফলভাবে কিছু করছে, কি জন্য করছে, টু রিচ সাম গোল মানে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য, গোল মানে হচ্ছে লক্ষ্য আর রিচ মানে হচ্ছে পৌঁছানো। তাহলে কোনো ব্যক্তি, কোনো পার্সন তার একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য যেটা ঘটাচ্ছে বা করছে, সেটাকে ইংরেজিতে এক কথায় কি বলা হবে, তার সিনোনিমটা কি দাঁড়াবে, সেটা হবে কি অ্যাচিভ। এখানেও মনে রাখতে হবে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং এর ক্ষেত্রে কি যে শব্দগুলো দেওয়া আছে এগুলো যে ফর্মে বা যে রূপে দেওয়া আছে, তার পরিবর্তে যে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিংস আমরা খুঁজে বের করব, সেটাকে সেই রূপেই ব্যবহার করতে হবে। এখানে যদি প্রেজেন্ট ফর্মে থাকে সেগুলোকে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে যে শব্দ খুঁজে বের করব সিনোনিম বা সমার্থক শব্দ, সেটাকেও পাস্ট ফর্মে ব্যবহার করতে হবে। তাহলে সাকসেসফুলি ব্রিং অ্যাবাউট টু রিচ সাম গোল, এটা প্রেজেন্ট ফর্মে দেওয়া আছে, তাহলে এটা হবে কি অ্যাচিভ। অ্যাচিভ মানে উন্নতি করা বা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো, অ্যাচিভ, ACHIEVE, অ্যাচিভ। তাহলে সাকসেসফুলি ব্রিং অ্যাবাউট টু রিচ সাম গোল, এর সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং কি দাঁড়ালো অ্যাচিভ, উন্নতি করা বা একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো। তারপরে আছে কি গ্র্যান্টেড, গ্র্যান্টেড মানে হচ্ছে মঞ্জুর করা বা দেওয়া, এটা হচ্ছে পাস্ট ফর্মে ভার্ব। তাহলে এর পরিবর্তে যে সিনোনিম বা নিয়ারেস্ট ইন মিনিং খুঁজে বের করতে হবে, সেটাও জানে পাস্ট ফর্মেই লেখা হয়। তো গ্র্যান্টেড মানে হচ্ছে মঞ্জুর করা বা প্রদান করা বা দেওয়া বোঝায়। তাহলে এর পরিবর্তে যে ভার্বটা আমরা খুঁজে বের করবো, সেটাকেও ভার্ব পাস্ট ফর্মেই লিখতে হবে। তাহলে গ্র্যান্টেড মঞ্জুর করা বা দেওয়া বা প্রদান করা, সেক্ষেত্রে আমরা কি পাবো, কনফার্ড,
CONFERRED, গ্র্যান্টেড। এটা যেহেতু পাস্ট ফর্মে আছে তাই কনফার থেকে পাস্ট ফর্ম কি হলো? কনফার্ড। এখানে অবশেষে কি দেওয়া আছে? কনফারে একটা কনসোনেন্ট আছে আর, তার আগে একটি ভাওয়েল দেওয়া আছে কি? ই। তাহলে এর যে যখন পাস্ট পার্টিসিপল করতে গেলাম তখন কি করা হচ্ছে? শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি একটি ভাওয়েল থাকে তাহলে তার পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম করার সময় সে কনসোনেন্টটি দ্বিত্ব করা হয়, অর্থাৎ ডাবল করা হয়। এখানে আর একটি কনসোনেন্ট ছিল কনফারে, অর্থাৎ এইরকম ছিল শব্দ কনফার, CONFER, কনফার। এবার এটা যেহেতু কনসোনেন্ট এবং তার আগে একটি ভাওয়েল আছে, দুটি থাকলে হবে না, একটি, তাই এই যে লাস্টেকার কনসোনেন্টটি আছে এটা ডাবল হয়ে যাবে বা দ্বিত্ব হয়ে যাবে। তাহলে কনফার্ড। এবং এটা পাস্ট ফর্ম করা হলো, ইডি যুক্ত করা হলো এই কারণে যেহেতু এখানে গ্র্যান্টেডের সাথে গ্র্যান্টের সঙ্গে ইডি যুক্ত আছে, গ্র্যান্টেড, তাই এটাকেও পাস্ট ফর্ম করা হলো। তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই। তো ভিডিওটি কেমন হলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে বা ইউজফুল, ইনফরমেটিভ বা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে উপযোগী বা জরুরি মনে হলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে ওরাও এই সমস্ত ইনফরমেটিভ বা গুরুত্বপূর্ণ তাদের সামনে যে পরীক্ষা, সে পরীক্ষার জন্য এই সমস্ত ভিডিওগুলো কাজে লাগবে। শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন। তাহলে লাইক শেয়ার করতে এগুলো ভুলবেন না। এবং সর্বোপরি আমার যে ইউটিউব চ্যানেল ইংলিশ সহজপাঠ, এটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে রাখবেন। তাহলে এই ধরনের ভিডিও আমি যখনই আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন যাবে। তো এই ধরনের ইনফরমেটিভ বা ক্লাসের ভিডিও দেওয়ার জন্য আমার আরেকটি চ্যানেল আছে, সেটা হচ্ছে কি, আচ্ছা আজকের যে ভিডিওটি দেওয়া হলো এটা হচ্ছে লার্ন ইংলিশ ইন বেঙ্গলি এই চ্যানেলে, আর আরেকটি আছে কি ইংলিশ সহজপাঠ, সেই চ্যানেলটিকেও আপনারা সাবস্ক্রাইব করে দেবেন বা সেই চ্যানেলে গিয়ে ভিজিট করতে পারেন। তাছাড়া চাকরি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে সমস্ত নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়, অ্যাডভার্টাইজমেন্ট, সেই বিষয়ে একটা আমার আরেকটি ইউটিউব চ্যানেল খোলা আছে, সেটা হচ্ছে জব আপডেটস মাস্টার। আপনারা সেই চ্যানেলে গিয়েও ভিজিট করতে পারেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার।